আমরা এরকম সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 বলছিলাম যে এই ধরনের সমীকরণ কি হবে? এই ধরনের সমীকরণ সরল রেখা হবে। ঠিক আছে, এই ধরনের সমীকরণ সরল রেখা হবে। এবং এই ধরনের সমীকরণ কিরকম? যেমন আমি এই সমীকরণের কিছু এক্সাম্পল দিই। 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0 এটা হতে পারে। x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা হতে পারে। x ইকুয়ালস টু 4 এটাও হতে পারে। y মাইনাস 3 ইকুয়ালস টু 0 এটাও হতে পারে। এগুলো সবই যে এই চেহারার সমীকরণের সাথে ম্যাচ করে এটা কি তুমি বুঝতে পারো? এই দুটো সমীকরণকে দেখতে একটু অন্যরকম লাগতেছে না? জি স্যার। এই দুটো সমীকরণ একটু অন্যরকম লাগতেছে না? মানে এই চেহারা থেকে এটা থেকে এদেরকে কি মেক করা যায়? কিভাবে মেক করা যায়? কারণ এখানে যদি আমরা a equals to 1 আর c equals to -4 আর b equals to 0 বসালেই কিন্তু আমরা এই সমীকরণটা পাবো এবং সেভাবে করে আমরা y equals y minus c equals to 0 এগুলাও পাবো। তার মানে এই প্রত্যেকটা সমীকরণই সরল রেখা। এখন ওই সময় প্রীতি একটা কথা বলছিলা যে তুমি জানো যে y equals to mx plus c সরল রেখা নির্দেশ করে, তাই না? জি স্যার। আচ্ছা, তো তুমি কি এটার সাথে এটার মিল খুঁজে পাচ্ছ? y equals to mx plus c এর সাথে x plus by plus c equals to 0 এটার মিল খুঁজে পাচ্ছ? এবং এই মিলটা কি দেখো, mx minus y plus c equals to 0, তাহলে এই যে এটার সাথে মিল হলো, এটা হচ্ছে b minus 1। আচ্ছা, আরেকভাবে আমরা একটু বিশ্লেষণ করি। আমরা ax plus by plus c equals to 0 এই সমীকরণের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো y2 minus y1 divided by x2 minus x1 equals to ছিল আমাদের minus a by b, তাই ছিল না? মনে আছে? কত লেকচার দেখো তো। minus a by b ছিল না? y2 minus y1 x2 minus x1 equals to minus a by b। আর এটাকে আমরা বলছিলাম কি? এটাকে আমরা বলছিলাম ঢাল। এটার নাম দিছিলাম আমরা ঢাল। এবং ঢালকে আমরা বলছিলাম ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, আমরা আবার এই সমীকরণটা থেকে আসি। আমরা এই সমীকরণটা থেকে আসি। আমরা যদি ax plus by plus c equals to 0 এটাকে আমরা by equals to minus ax plus minus c লিখি, তাহলে এখান থেকে y equals to কি পেলাম? minus a by b into x minus c পেলাম। এখন দেখো, এই যে আমাদের minus a by b এই যে ঢালের সাথে মিলে গেল, বুঝতে পারছো? তার মানে আমরা এই সমীকরণটাকে বিশ্লেষণ করে ঢালের এক্সপ্রেশন পেয়েছিলাম minus a by b। আর তুমি যেটা জানতা যে y equals to mx plus c সরলরেখার সমীকরণ, সেটাকেও এভাবে দেখানো যায়। আর সরলরেখার সমীকরণ যদি আমরা এই ফর্মে লিখি, তাহলে এই ফর্ম থেকে এটাকে এইভাবে করে লিখলে ঢালের এক্সপ্রেশনটা আসে minus a by b। দ্যাট ইজ, আমরা এখন বলবো যে যে কোনো সমীকরণ সেটা যদি ধরো আমাদের 2x plus y minus 1 equals to 0, এই সমীকরণটা একটা সরল রেখা এবং এটা ঢাল কি হবে? এটা ঢাল হবে হচ্ছে কি হবে বলো? minus a by b। এখানে a এর মান কত? minus 2। a এর মান হচ্ছে 2, তাহলে minus a। b এর মান কত? 1, তাহলে এটা ঢাল হচ্ছে minus 2।
এই সরলরেখাটার ঢাল হচ্ছে -2। আচ্ছা বলো তো -2 ঢাল বলতে যা বোঝায়, +2 ঢাল বলতে কি বুঝাবে? মানে -2 এবং +2 বলা হলো একটা সরলরেখার ঢাল -2 আর আরেকটা সরলরেখার ঢাল +2, এটা দ্বারা আমরা কি বুঝবো? দেখো যদি -2 ঢালের সরলরেখাটা এটা হয়, মনে করো এটা যদি -2 ঢালের সরলরেখা হয়, তাহলে +2 ঢালের সরলরেখাটা কেমন হবে? না এটা না, এটা -2 ঢালের সরলরেখা না। -2 ঢালের সরলরেখা হবে এইরকম। আচ্ছা কেন এরকম হবে এটা কি বুঝতে পারতেছো যে কেন -2 ঢালের সরলরেখাটা এরকম হবে? দেখি এটা একটু ব্যাখ্যা করো। এই জিনিসগুলা আমরা এগুলা একটু কম বুঝে অসমতার দিকে চলে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমি এই আলোচনাটা শুরু করছি, আমি চাচ্ছি যে তোমাদের এবং সরলরেখা তোমাদের জানতেও হবে, ঠিক আছে? কাজে আমি এই জায়গায় তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু পারফেকশন করে তারপরে আমি ইনইকুয়ালিটিতে বা অসমতাতে যেতে চাচ্ছি। মানে এটা অসমতার সাথে রিলেটেড, এগুলো যদি তোমরা ভালো বুঝো তাহলে অসমতাও ভালো বুঝতে পারবো। আচ্ছা বলো যে আমি বলতেছি এইরকম একটা সরলরেখা, এটা ঢাল নেগেটিভ, কেন এটা ঢাল নেগেটিভ বলতে পারো কিনা দেখি? এটা হচ্ছে নেগেটিভ ঢাল, কেন বলো তো? দেখো কি কঠিন প্রশ্ন মনে হচ্ছে এটা, কেন এটা ঢাল নেগেটিভ? প্রশ্নটা খুব কঠিন মনে হচ্ছে? হুম, অনিলা আসো কি ঘুমাচ্ছ? না স্যার আমি আসছি। এই সরলরেখাটার ঢাল কেন নেগেটিভ এটা আমরা বোঝার চেষ্টা করি। এটা ঢাল নেগেটিভ কেন? দেখো এই যে এখানে একটা বিন্দু চিন্তা করলাম x1 y1, আর এখানে আরেকটা বিন্দু চিন্তা করলাম x2 y2। আচ্ছা দেখো আমরা বলছি ঢাল হচ্ছে একটু লম্বা করে আঁকা দরকার। আচ্ছা দেখো আমরা যদি এদিক থেকে চিন্তা করি আর কি, এদিক থেকে মানে এই বিন্দুটাকে যদি আমরা প্রথম বিন্দু চিন্তা করি, তাহলে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে যদি তুমি যাও তাহলে x কি হচ্ছে? প্রথম বিন্দু থেকে যদি দ্বিতীয় বিন্দুতে যাও তাহলে x কি হচ্ছে বলো? x বাড়তেছে না কমতেছে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে গেলে? কথা বলো। প্রথম বিন্দু থেকে এই দ্বিতীয় বিন্দু, আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাই তাহলে কি x কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? স্যার হ্রাস পায়। এখান থেকে এখানে গেলে x হ্রাস পাচ্ছে, আর y বৃদ্ধি পাচ্ছে। y বৃদ্ধি পাচ্ছে। তাহলে x বৃদ্ধি পেলে, x হ্রাস পেলে y বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমরা মনে করি যে না আমরা এইটাকে প্রথম বিন্দু চিন্তা করব, তাহলে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে গেলে x কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে গেলে x কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু y প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে গেলে এটা হচ্ছে এটাকে এটা এটা মানে এটা হলো y2 আর এটা হলো y1। তাহলে প্রথম বিন্দু থেকে এটাকে যদি প্রথম বিন্দু ধরি তাহলে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে গেলে y হ্রাস পাচ্ছে কিন্তু x বৃদ্ধি পাচ্ছে, তার মানে একটা বৃদ্ধি পেলে আরেকটা হ্রাস পায়। এখন আমরা বলছি যে ঢাল সমান হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1।
অর্থাৎ দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু, তাহলে একটা যদি বৃদ্ধি পায় আর আরেকটা যদি হ্রাস পায়, ঠিক আছে, একটা বৃদ্ধি পেল আরেকটা হ্রাস পেল, তাহলে এই মানটা পজিটিভ হলে এই মানটা কি হবে? এটা বৃদ্ধি পেল, তাহলে y2 বড় y1 ছোট, তাহলে এটা বৃদ্ধি পেলে এই মানটা কি হবে? এই ব্যবধানটা পজিটিভ হবে, আর এই ব্যবধানটা কি হবে? হ্রাস পেলে এই ব্যবধানটা, তোমরা না বুঝলে বলো, বলো, না বুঝলে বলবা, না বুঝলে মানে চুপ করে থেকো না। আমি বলতেছি এই সরল রেখাটার ঢাল যে নেগেটিভ, এটা আমরা সেন্স করতে পারি, বাট হাউ ক্যান আই সেন্স? এই সরল রেখাটার ঢাল নেগেটিভ, এটা আমরা দেখে বলে দিতে পারবো। মানে তোমাদের কি মন চায় না যে এটা দেখে স্যার কি করে বললো যে এটার ঢাল নেগেটিভ? মানে আমরা আমরা এরকম একটা রেখা আঁকলে বলবো এটার ঢাল পজিটিভ, আর এরকম একটা রেখা আঁকলে বলবো এটার ঢাল নেগেটিভ। এই যে এটা আমরা বলে দিতে পারতেছি, কিভাবে বলতে পারতেছি সেটাই আমি বলতেছি, যে কোনো রেখা যদি এইরকম দেখো, মানে এটা আমরা মুখস্থ বলতে পারি ইচ্ছা করলে, কিন্তু মুখস্থ বলবো কেন? বুঝেই বলা সম্ভব। এই কোণটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? এই কোণটা স্থূলকোণ। আর আমরা যদি এটা এক্স অক্ষ, এটাও এক্স অক্ষ মনে করো, তাহলে লক্ষ্য করো যে এই কোণটা কি? এই কোণটা সূক্ষ্মকোণ, আর এই কোণটা কি? এই কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে আমি একবারে তোমাদেরকে বলে দিতে পারি স্থূলকোণের জন্য ঢাল নেগেটিভ আর সূক্ষ্মকোণের জন্য ঢাল পজিটিভ। এটা আমি এভাবে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি জিনিসটা তোমরা বুঝে বলো যে কেন এই ক্ষেত্রে ঢালটা নেগেটিভ হচ্ছে। দেখো, যখন স্থূলকোণ হচ্ছে তখন এক্স হ্রাস পেলে ওয়াই বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের সবসময় এই যে 2 থেকে 1, 2 থেকে 1, অথবা 1 থেকে 2, 1 থেকে 2, এইভাবে অনুপাতটা আমরা বের করি। তাহলে একটা বৃদ্ধি পেলে যদি আরেকটা হ্রাস পায়, তাহলে রেশিওটা কি হবে বলো, আনিরা বলো? যদি একটা বৃদ্ধি পেলে আরেকটা হ্রাস পায়, তাহলে রেশিওটা কি হবে? আমি বলতেছি যে x2 মাইনাস x1, x2 বড় x1 ছোট, ঠিক আছে, আবার y2 মাইনাস y1, কিন্তু এখানে y2 ছোট x1 বড়, মানে y2 ছোট আর y1 বড়, আর এখানে x2 বড় আর y1 ছোট। মানে এই ব্যবধানটা আর এই ব্যবধানটা দেখো, এখানে ব্যবধান হচ্ছে x2 থেকে x1, এখানে ব্যবধান হচ্ছে y2 থেকে y1, এটা ছোট এটা বড়, আবার এটা বড় এটা ছোট। তাহলে যখন আমি এই দুইটার রেশিও বের করব, y2 মাইনাস y1, x2 মাইনাস x1, এই রেশিওটা কি লেস দেন 0 হবে না গ্রেটার দেন 0 হবে? মানে এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে? প্রশ্ন বুঝতে পারতেছো না? স্যার প্রশ্নটা একটু বলবেন, আমি শুনতে পারিনি। আমি বলতেছি এই রেখাটার দিকে আবার তাকাও। আমি এই রেখাটা একেই বলছিলাম যে এই রেখাটার নেগেটিভ ঢাল হবে, এই রেখাটার ঢাল নেগেটিভ। আচ্ছা, কেন নেগেটিভ ঢাল? আমি বলতেছি যে এখানে যদি কোনো বিন্দু বিবেচনা করি আমরা, এই বিন্দুটার ক্ষেত্রে এই বিন্দু থেকে যদি আমরা এই বিন্দুতে যাই, ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে x কি হচ্ছে? কমে যাচ্ছে না? হ্রাস পাচ্ছে। আচ্ছা, কিন্তু y কি হচ্ছে? y বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই y এর মান থেকে যদি আমি এই y এর মান বাদ দেই, তাহলে বড় থেকে ছোট বাদ দিব, তাহলে পজিটিভ মান পাওয়া যাবে। কিন্তু এই x এর মান থেকে যদি এই x এর মান বাদ দেই, তাহলে কি ছোট থেকে বড় বাদ দিব, তাহলে কি পাওয়া যাবে? মাইনাস পাওয়া যাবে না? তাহলে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তাহলে ফাইনালি জিনিসটা কি হবে? নেগেটিভ হবে না? জি স্যার। বুঝতে পারছো? তো এই জন্য আমরা বলতেছি যে এই রেখাটার ক্ষেত্রে যেহেতু x হ্রাস পেলে y বৃদ্ধি পায়, আবার এখান থেকে এখানে যদি আসি তাহলে আমরা দেখতেছি x বৃদ্ধি পাচ্ছে কিন্তু y হ্রাস পাচ্ছে। তাহলে x বৃদ্ধি পেলে y হ্রাস পায়, x হ্রাস পেলে y বৃদ্ধি পায়। তাহলে x এবং y এর পরিবর্তন পরস্পর বিপরীত হওয়ার কারণে এই রেখাটার ঢাল হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছো কথাটা?
জি স্যার। হ্যাঁ, আনিলা বুঝছো? জি স্যার। দেখো আমি দুইটা রেখা আঁকলাম। আচ্ছা, এখান থেকে এতটুকু, এখানে আমরা দুইটা বিন্দু চিন্তা করি। ধরো এখান থেকে এতটুকু যদি 4 হয়, সে এটুকু 4, তাহলে এটা একটু বেশি হবে। আমরা আনুমানিকভাবে মনে করি এটা হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এখান থেকে এতটুকু 6, এখান থেকে এতটুকু 4। এখন যদি আমরা দেখো এই সরল রেখাটার উপর এই দুইটা বিন্দুর জন্য, দেখো এটা হচ্ছে x ব্যবধান, এটাকে আমরা এটাকে নাম দিতে পারি ডেল্টা x। এটা হচ্ছে x ব্যবধান, আর এটাকে নাম দিতে পারি ডেল্টা y। তাহলে সরল রেখার উপর সমস্ত জায়গায় এই রেশিওটা কি সেম থাকবে না ভিন্ন ভিন্ন হবে? এগুলো সব কি সদৃশকোণী ত্রিভুজ হবে না এগুলো? আর আমি বলতেছি সরল রেখার উপর যে কোনো জায়গায় যদি দুইটা বিন্দু নেই, সেই দুইটা বিন্দুর মধ্যে যদি আমরা x ব্যবধান y ব্যবধান, x ব্যবধান y ব্যবধানের অনুপাত বের করি, সব ক্ষেত্রে অনুপাতগুলো সেম হবে না? জি স্যার। সেম হবে। তো এটাকেই আমরা বলতেছি সরল রেখার ঢাল সমান একটা ধ্রুবক। সরলরেখার ঢালের কোনো পরিবর্তন নেই। এখন যেটা বলছিলাম সেটা হলো যে এই সরলরেখাটার ঢাল কেন নেগেটিভ? আবার বুঝো, এখানে x এর মান আর এখানে x এর মান, এখানে x বড়, x এতটুকু, আর এখানে x এতটুকু, তাহলে x এর মান এখান থেকে এখানে আসলে x এর মান কমে যাচ্ছে, কিন্তু এখান থেকে এখানে আসলে y এর মান বেড়ে যাচ্ছে। তাহলে এই দুইটা বিন্দুর জন্য আমরা y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1, দেখো y2 মাইনাস y1, দেখো এটা হলো y2 আর এটা হলো y1, এই এতটুকু হচ্ছে আমাদের y2 আর এই এতটুকু হচ্ছে y1। তাহলে y2 মাইনাস y1 কিন্তু আমাদের পজিটিভ হচ্ছে, কিন্তু x2 মাইনাস x1 কি নেগেটিভ হচ্ছে না? তাহলে এই রেশিওটা কি হবে? এই রেশিওটা নেগেটিভ হচ্ছে। নেগেটিভ হবে। বুঝতে পারছো কথা? কিন্তু এখন তুমি এখানে চিন্তা করো, নেগেটিভ। এখানে দেখো, এখানে দুইটা বিন্দু চিন্তা করো। দেখো এটা হচ্ছে আমাদের x2 মাইনাস x1, তাহলে এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তাহলে এই ব্যবধানটুকু কি? এই ব্যবধানটুকু x2 মাইনাস x1, লেখা অনেক ছোট, বোঝা যাচ্ছে তো? এটা হচ্ছে y2 মাইনাস y1। তাহলে দেখো x এখানে গেলে বৃদ্ধি পাচ্ছে, আর এখান থেকে এখানে গেলে y কি হচ্ছে? মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে y কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? আনিলা একদমই কোনো কথা বলতেছো না কেন? তুমি কি আছো? ও, আনিলা মনে হয় ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, আনিলা নাই, সমস্যা নাই। তুমি বলো যে এখান থেকে এখানে গেলে x বৃদ্ধি পাচ্ছে, আর এখান থেকে এখানে গেলে y কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি এখানের জন্য যদি লিখি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ। তাহলে দুইটা পজিটিভ রেশিও, দুইটা পজিটিভ মানের রেশিও কি হবে? অবশ্যই পজিটিভ হবে। পজিটিভ।
তাহলে এখন বুঝছো কেন আমরা এই ঢালটাকে নেগেটিভ আর কেন এই ঢালটাকে পজিটিভ বলতেছি? বুঝতে পারছো জি কথাটা? স্যার। এখন লক্ষ্য করো, এই কোণটা হলো সূক্ষ্ম কোণ আর এই কোণটা হলো স্থূল কোণ। এখন আমরা আরেকটা জিনিসকে কোরিলেট করি। তোমার কাছে যদি একটু কঠিন লাগে, এটা আপলোড দিব তো, তুমি লেকচারটা আবার দেখবা আবার যদি তুমি দেখো জিনিসটা তোমার কাছে সহজ মনে হবে, বরং তোমার কাছে এমনও মনে হতে পারে এই ব্যাপারটা তো খুবই সহজ কিন্তু স্যার অনেক জটিল করে ফেলল। তাতে আমার কোনো অসুবিধা নেই, তোমার কাছে সহজ লাগাটাই হচ্ছে বিষয়। আচ্ছা দেখো, ধরো এই কোণটাকে যদি আমি থেটা বলি, তাহলে tan থেটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? এটা হচ্ছে y ব্যবধান, এটা x ব্যবধান, এটুকু ডেল্টা y, এটুকু ডেল্টা x, ঠিক কি না? মানে এইটুকু হচ্ছে x2 minus tan x1 theta is আর এইটুকু equals হচ্ছে to y2 minus y1। তাহলে tan theta equals to y কি? y2 del minus y by y1 del x. divided by x2 minus x1। আচ্ছা, এখন বলো থেটা যদি সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণ হলে tan থিটা কি হয়? গ্রেটার দেন 0 না লেস দেন 0? মানে tan থিটা পজিটিভ হয় না নেগেটিভ হয়? tan থিটা কি হয়? tan থিটা পজিটিভ হয়, ঠিক না? এখন পজিটিভ হয়। এইটার ক্ষেত্রে দেখো, জি আর স্যার। আমাদের ঢালটাই কিন্তু আসলে tan থিটা। বুঝতে পারছো? মানে কোন রেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে জি স্যার। সে কোণের tan অনুপাতকে আমরা বলি সেই রেখাটার ঢাল, ঠিক আছে? কোন রেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan অনুপাতকেই আমরা বলি ঢাল। ঢাল, ঠিক আছে? তাহলে tan থিটা, থিটা সূক্ষ্ম কোণ হলে tan থিটা কি হয়? tan থিটা পজিটিভ হয়, ঠিক আছে? থিটা সূক্ষ্ম কোণ হলে tan থিটা পজিটিভ হয়। এখন থিটা স্থূল কোণ হলে দেখো, আর এই ক্ষেত্রে কিন্তু থিটা স্থূল কোণ হচ্ছে, আর তুমি তো জানো যে থিটা স্থূল কোণ হলে tan থিটা নেগেটিভ হয়। মানে ব্যাপারটা tan থিটা দিয়েও আমরা জিনিসটাকে মেলাতে পারতেছি যে ঢাল যদি পজিটিভ হয় তাহলে আমরা দেখতেছি সেটা x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, আর ঢাল যদি নেগেটিভ হয় তাহলে সেটা x অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। পজিটিভ ঢাল মানে হচ্ছে x বাড়লে y ও বাড়বে, x কমলে y ও কমবে, আর নেগেটিভ ঢাল মানে হচ্ছে x বাড়লে y কমবে অথবা x কমলে y বাড়বে, ঠিক আছে? এখন আরেকটা ছোট্ট জিজ্ঞাসা করি, দেখি তুমি বলতে পারো কিনা। মনে করো এটা ঢাল, জি স্যার। ধরো এই রেখাটার ঢাল, ধরো এই রেখাটার ঢাল হচ্ছে মনে করো 0.7, এই রেখাটার ঢাল, এই রেখাটার ঢাল, তাহলে এই রেখাটার ঢাল কত হবে বলো তো? জি স্যার। এই যে এই রেখাটার ঢাল হচ্ছে 0.7, মনে করো যদি 0.7 হয় তাহলে এই রেখাটার ঢাল কত? যদি এটা বলি 0.7, তুমি দেখো তো। স্যার আরবার কি দেখিয়ে দিবেন? আমি বলতেছি এই রেখাটার ঢাল হচ্ছে 0.7, তাহলে এই এটা হচ্ছে রেখাটার ঢাল কি? 0.7। মানে এটার তো পজিটিভ ঢাল হবে, তাই আমি একটা পজিটিভ নাম্বার লিখলাম। তাহলে এই রেখাটার ঢাল 0.7, তাহলে তুমি দেখে কি আন্দাজ করতে পারছো এই রেখাটার ঢাল কত হবে? জি স্যার। এটা ঢাল কত হবে বলো? 7 স্যার মাইনাস তো হবে, এটা মাইনাস 0.7ই হবে। কারণ হচ্ছে যে আমরা এই যে দেখতেছো এই অ্যাঙ্গেলটা আর এই 0.7। অ্যাঙ্গেলটা সেম না? জি স্যার। অ্যাঙ্গেল তো সেম। তাহলে আমরা যদি বলি এইটা ডিভাইডেড বাই এটা যা হবে, এইটা ডিভাইডেড বাই এটাও তো তাই হবে, ঠিক না? এই যে এখানে যদি আমরা এভাবে ইয়ে করি, যে তুমি যদি এটার মতো করে এখানে যদি এরকম একটা পারপেন্ডিকুলার চিন্তা করো, তাহলে দেখতে পাচ্ছ দুইটা সদৃশ্যকোণী ত্রিভুজ না? এই যে এই ত্রিভুজটা আর এই যে এই ত্রিভুজটা সদৃশ্যকোণী, তো তাহলে এই রেখার ক্ষেত্রে ঢাল হবে
এই রেখার উপর এই বিন্দু আর এই বিন্দু যদি নেই, তাহলে এইটা ডিভাইডেড বাই এটা যা হবে, এইটা ডিভাইডেড বাই এটাও তো তাই হবে। এই যে এই দৈর্ঘ্য ডিভাইডেড বাই দৈর্ঘ্য তো তাই হবে। তাহলে আমরা বলতেছি যে এই ঢাল যদি 0.7 হয়, এই ঢাল হবে -0.7, অর্থাৎ এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, এটা এক্স অক্ষের সাথে উল্টো দিকে সেই একই কোণ উৎপন্ন করবে। বুঝছো? এটা হচ্ছে ঢালের পরিবর্তন থেকে সরলরেখার জি পজিশনগুলো স্যার। কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা কিন্তু সেন্স করতে পারি, আমরা বুঝতে পারি। ঠিক আছে, এই জন্য এই আলোচনাটা আমি করলাম আর কি। সরলরেখাকে খুব ভালো করে একটু বোঝা দরকার। মানে আমরা যদ্দূর সরলরেখার সমীকরণ সম্পর্কে জানলাম, সেই জানা অনুযায়ী আমরা সরলরেখাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করতেছি। এখন তাহলে আমরা প্রথমত যেটা বুঝলাম সেটা হচ্ছে, আবার আমাদের বুঝগুলাকে একটু ঝালাই করি। ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই আকারের কোনো রেখা কি সরল রেখা? x plus b ঠিক আছে, y plus c is equal to এই 0. আকারের যে কোনো সমীকরণ সরল রেখা নির্দেশ করবে। আবার y ইকুয়ালস টু mx প্লাস c, এটাও আমাদের কি নির্দেশ করবে? সরল রেখা নির্দেশ করবে। আবার x ইকুয়ালস টু সামথিং, এটাও সরল রেখা নির্দেশ করবে। আবার y ইকুয়ালস টু সামথিং, এটাও কিন্তু সরল রেখাই নির্দেশ করবে। আচ্ছা দেখো, এই দুটাকে তো আমরা বুঝলাম যে y ইকুয়ালস টু mx প্লাস c আসলে এখান থেকে এটাতে স্থানান্তর করা যায়। এখন এই দুটো সমীকরণকে একটু আমরা আলাদা করে বুঝি যে x ইকুয়ালস টু a বলতে আসলে কি বোঝায়। আমরা আবার লিখি সমীকরণগুলো। বলছি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা সরলরেখা। y ইকুয়ালস টু mx প্লাস c, এটাও সরলরেখা। x ইকুয়ালস টু a, এটাও সরলরেখা। y ইকুয়ালস টু b, এটাও সরলরেখা। এটার a b না বলে এটা একটা এক্সাম্পল দিই। মনে করো x ইকুয়ালস টু 3, আর এটা মনে করো y ইকুয়ালস টু 4, তাহলে এটাও একটা সরলরেখা, এটাও একটা সরলরেখা। এটা যে সরলরেখা আমরা কি করে বুঝবো? বলতে পারো যে এটা কি সরলরেখা? x equals to 3, জি স্যার, এখানে হচ্ছে আমরা যদি a কে 1 ধরি আর b কে 0 ধরি, তাই অ্যানসারটা তো এসে যায়। আচ্ছা ঠিক আছে, a কে 1 ধরলাম, x এর b ক্ষেত্রে কে 0 ধরলাম, আর c কে -3 ধরলাম, তাহলে এটা সরলরেখা হয়। কিন্তু আমরা এই সমীকরণটাকে, ধরো আমরা এটা বুঝি না, এটা জানি না, এটাকে আমরা চিন্তার বাইরে রাখি। আমরা শুধু এটাকে একটু স্টাডি করে দেখি যে এটা সরলরেখা হয় কিনা। x equals to 3 মানে কি? তুমি x equals to 3, এটা হচ্ছে তোমার কন্ডিশন। তাহলে আমরা প্রথমে একটু দেখি যে where is x equals to 3, 1 2 3, yes, এখানে x equals to 3, তাই না? এখন আমাদের বলে দেওয়া হয়েছে only x equals to 3, তাহলে x equals to 3 আর কোথায় হতে পারে জি বলো তো? স্যার। x equals to 3 আর কোথায় হতে পারে? এখানে x equals to কত? স্যার এর এ পাশেও 3 হতে পারে। না, আমি আমি এই বিন্দুটাতে x equals to কত? যদি এটা যদি 3 হয়, তাহলে এখানে x equals to কত? স্যার এই জায়গায় তো হবে। এখানে x equals to কি হবে? 3 হবে না? জি স্যার, মানে এখানে এই x equals to কত? সরলরেখার পুরাটাই 3 হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে আমরা যদি এই বরাবর স্যার 3। বিন্দুগুলো চিন্তা করি, তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্যই কিন্তু x equals to 3। তাহলে তুমি বললা যে স্যার আমি এখানে কেন? আমি তো এখানে মাঝখানেও ভাবতে পারি, এখানেও ভাবতে পারি, এখানেও ভাবতে পারি। জি স্যার, আমি এটাই বলছিলাম, এই সরলরেখা পুরাটাই 3। মানে সরলরেখা না, আমরা বলতেছি এই সবগুলো জায়গাতেই 3। তাহলে এই সবগুলো জায়গাকে যদি আমরা যোগ করি, তাহলে আলটিমেটলি এটা কি হবে? এটা একটা সরলরেখাই হবে। বুঝতে পারছো কথাটা? মানে এই শর্তটা, এই কন্ডিশনটা আমাদেরকে কিন্তু একটা সরলরেখাই দিচ্ছে। জি স্যার। দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের x equals to 3 সরলরেখা। ঠিক আছে, এখন আমরা y equals to 4 সরলরেখা কোথায় হতে পারে? জি স্যার।
এরকম কোথাও হতে পারে, তাই না ব্যাপারটা? কারণ দেখো যে আমরা যদি বিন্দুগুলো চিন্তা জি করি, স্যার। এইটুকু যেহেতু 3 কাজে 4 একটু বেশি হবে, তাহলে এখানে হচ্ছে y cos to 4, এখানে y cos to 4, এখানে y cos to 4, এখানে y cos to 4, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমাদের y cos to 4। তাহলে x equals to 3 সরলরেখা কিভাবে আঁকতে হবে সেটা আমরা এখন বুঝলাম, y equals to 4 সরলরেখা কিভাবে আঁকতে হবে সেটাও কিন্তু আমরা এখন বুঝলাম। আর এই রকম যে কোনো সমীকরণ থেকে সরলরেখা কিভাবে আঁকতে হবে সেটার জন্য আমরা কি করব, x equals to 0 বসায়ে আমরা y এর যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা y equals to যদি আমরা y নট পাই, ঠিক একইভাবে সেই y মানটা equals to 0 সরলরেখায় বসিয়ে যদি বসাবো। আমরা x স্থানাঙ্ক। equals to x নট পাই, তাহলে আমরা এই মানগুলোকে বসিয়ে আমরা এই দুইটা বিন্দুকে যোগ করে আমরা সরলরেখাকে আঁকতে পারব। ঠিক আছে? যা আলোচনা করলাম এখন, স্যার এখানে আমরা এখনো অসমতা সম্পর্কে কিছুই বলি নাই, কিন্তু এই আলোচনাটা যদি তুমি শতভাগ বুঝে থাকো, এটা আমাদেরকে অসমতাকে খুব সহজে বুঝতে সাহায্য করবে। বুঝতে পারছো? আমরা এগুলো সবই অ্যাপ্লাই করব। তা আমি এই জন্য আজকের আলোচনা আর শেষ করব না, আগামী ক্লাসে আমরা এগুলো সব জানি, এই কনসিডারেশন নিয়ে আমরা আগামী ক্লাসে অসমতার আলোচনা শুরু করব। ঠিক আছে? তোমার আগের স্যার যে কথা শোনা যাচ্ছে না। মানে আমরা এখানে যে কথাগুলো বললাম, যে আলোচনা করলাম, এগুলো যদি শতভাগ বুঝে থাকো তাহলে আমরা আগামী ক্লাসে অসমতা নিয়ে আলোচনা করব এবং সেই অসমতা তুমি পুরোপুরি বুঝতে পারবে। আমি এইটা যে এই যে সমীকরণ নিয়ে কথা বললাম, এটা হচ্ছে অসমতাকে বোঝার আমাদের প্রিপারেশন আর কি। এই প্রিপারেশনটা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ অসমতা সম্পর্কে আলোচনা করব এবং তখন তুমি আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে? আজকে আমি এখন এই লেকচার এখানে শেষ করব, আর আগের লেকচারটারও আপলোড দেওয়া হবে, তুমি আপলোডটা দেখতে পারবা, আর এই লেকচারেরও আপলোড দেওয়া হবে, দুটো একসাথে দেখে নিও। ঠিক আছে? আমি কিছুক্ষণ পর লেকচারটা আপলোড দিয়ে তোমাদেরকে লিংক পাঠিয়ে দেব। ওকে, আমি শেষ করি তাহলে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। শুনতে পারছো?